ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সামনে মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের একাদশ শ্রেণীর গণিত বইটির সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। গণিতের যে কোনো সমস্যা সমাধানের জন্য গণিতের প্রতিটি চ্যাপ্টারের ওপর সাধারণ ধারণাটা খুব স্বচ্ছ হওয়া জরুরি। তাই আমি তোমাদের সামনে প্রতিটি চ্যাপ্টারের থিওরি অংশগুলো খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সমস্যার সমাধান করতে কোনো অসুবিধা না হয়। তাহলে বন্ধুরা চলো শুরু করি আমাদের আজকের আলোচনা। আমি বেশ কয়েকটি মেসেজ পেয়েছি যেখানে তোমরা রিকোয়েস্ট করেছো গাণিতিক আরোহ তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য। তাই আমি আজকে শুরু করছি বীজগণিতের গাণিতিক আরোহ তত্ত্ব অর্থাৎ থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন নিয়ে। গাণিতিক আরোহ তত্ত্ব অর্থাৎ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলতে কি বোঝায়? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে এমন একটা টুল বা টেকনিক যার সাহায্যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক বিবৃতিগুলো প্রমাণ করা হয়। গাণিতিক বিবৃতি বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলতে কি বোঝানো হয়? অঙ্ক করতে গেলে আমরা যে বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করি সেইগুলোকেই বলা হয় ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক বিবৃতি। যেমন যদি আমরা বলি প্রথম 50টি সাধারণ সংখ্যার যোগফল, তাহলে আমরা কিভাবে করব? প্রথম 50টি সংখ্যার যোগফল বলতে কি বোঝানো হবে? 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এইভাবে চলতে চলতে 50টি সংখ্যা পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা কি আমরা প্রত্যেকটা সংখ্যা যোগ করতে করতে যাব? সেটা সম্ভব না। আমরা সেখানে একটা ফর্মুলা বসিয়ে দিই, n × n + 1/2। এখানে এবার 50টা কেন, এরপরে যদি 500টাও সংখ্যা থাকে তাহলেও আমরা এই ফর্মুলা ধরে অঙ্কটা করে ফেলতে পারবো। এইটাকে বলা হয় গাণিতিক বিবৃতি বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। আমরা এই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টগুলো প্রমাণ করার জন্য দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমন একটা হচ্ছে ডিডাকশন বা অবরাহ পদ্ধতি, আর অপরটি হচ্ছে ইন্ডাকশন বা আরোহ পদ্ধতি। অবরাহ পদ্ধতি বলতে কি বোঝানো হয়? অবরাহ পদ্ধতি হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ যুক্তিগ্রাহ্য যে পদ্ধতির সাহায্যে সাধারণ গাণিতিক সিদ্ধান্ত থেকে বিশেষ গাণিতিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করা হয় সেটাকে বলা হয় অবরাহ পদ্ধতি। যেমন যদি আমি বলি 1 নম্বরে অল হিউম্যান ইটস ফুড, আর একটা বললাম রাম ইজ এ হিউম্যান। এই দুটোর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই দুটোর থেকে আমরা বলতে পারি রাম ইটস ফুড। গণিতের এই ধারণাটাকে বলা হয় অবরাহ পদ্ধতি বা ডিডাকশন। আরোহ পদ্ধতি বলতে কি বোঝানো হয়? আরোহ পদ্ধতি হচ্ছে অবরাহ পদ্ধতির ঠিক উল্টো, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল। অর্থাৎ যদি আমি বলি রাম ইটস ফুড, মিতা ইটস ফুড, রঘু ইজ ফুড, এটা হলো স্পেসিফিক। এরপর বললাম হিউম্যান ইটস ফুড। এই দুটোর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই দুটোর থেকে আমরা বলতে পারি রাম, মিতা, রঘু অল আর হিউম্যান। অর্থাৎ গণিতের এই পদ্ধতিটাকে বলা হয় ইন্ডাকশন বা আরোহ পদ্ধতি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাণিতিক আরোহ নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বুঝতে গেলে আমাদের প্রথমে একটা ধারণা নিতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি, ফেসবুকেও দেখে থাকি, বা আমরা অনেক সময় নিজেরাও একটা খেলা করে থাকি। তো আমরা আজকে প্রথমে সেই একটা খেলা নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় করি কি, তাস বা কার্ড নিয়ে পরপর সাজিয়ে রাখলাম, অসংখ্য কার্ড নিলাম,
এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এই প্রথম কার্ডটা আছে সেই প্রথম কার্ডটাতে একটা আঘাত করলাম বা হিট করলাম, দেখা যাবে যে প্রথম কার্ডটা দ্বিতীয় কার্ডটার ওপর পড়লো, তখনই দ্বিতীয় কার্ডটা তৃতীয় কার্ডটার ওপর পড়লো, তৃতীয়টা তারপরেরটার ওপর পড়লো, তারপরেরটা তারপরেরটার ওপর পড়লো, তারপরেরটা তারপরেরটার ওপর পড়লো। এইভাবে পরপর 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 যতগুলো কার্ড আছে একটা অপরটার ওপর পড়তেই থাকলো এবং পড়তেই থাকলো। এই যে পদ্ধতি, এইটাকেই বলা হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের দুটি স্টেপ আছে। যেমন একটা হচ্ছে আমরা কি করলাম, প্রথম কার্ডটাকে হিট করলাম, তখন কি হলো, সাথে সাথে প্রথম কার্ডটা পড়ে গেল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রথম কার্ডটা যেই পড়লো তার সাথে সাথে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থটা, তারপরে তারপরেরটা পরপর 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 পড়তে লাগলো। অর্থাৎ এই কার্ডগুলোর সজ্জা বা অ্যারেঞ্জমেন্ট এমনভাবে হবে যেন পরের কার্ডগুলো অবশ্যই পড়বে। অর্থাৎ এই দুটি কার্ডের মধ্যে এমনভাবে গ্যাপটা থাকবে, অর্থাৎ এই সজ্জাটা এমন হবে, প্রথম কার্ডটা যদি দ্বিতীয় কার্ডের ওপর পড়ে তাহলে দ্বিতীয়টা তৃতীয়টার ওপর পড়বে, তৃতীয়টা তারপরেরটার ওপর পড়বে, তারপরেরটার ওপর পড়বে, এইভাবে চলতেই থাকবে এবং চলতেই থাকবে। এটাকে বলা হয় ডমিনোজ এফেক্ট। অর্থাৎ ডমিনোজ এফেক্টের দুটি স্টেপ আছে। 1 নম্বর হচ্ছে প্রথমে কার্ডটাকে হিট করা, এটা হচ্ছে বেস স্টেপ, এবং দ্বিতীয় হচ্ছে কার্ডগুলোর সজ্জা এমনভাবে হবে, অর্থাৎ কার্ডগুলোর অ্যারেঞ্জমেন্ট এমনভাবে হবে যদি প্রথমটা দ্বিতীয়টার ওপর পড়ে তাহলে দ্বিতীয়টা তৃতীয়টার ওপর অবশ্যই পড়বে, এবং তৃতীয়টা তারপরেরটার উপর পড়বে, তারপরেরটার উপর পড়বে। অর্থাৎ আমরা বলতে পারি ইফ এনি কার্ড ফলস ইটস সাকসেসর নেসেসারিলি ফলস। অর্থাৎ কার্ডগুলোর বিন্যাস এমনভাবে হবে যদি প্রথম কার্ডটা দ্বিতীয় কার্ডের ওপর পড়ে তাহলে দ্বিতীয়টা তৃতীয়টার ওপর পড়বে, তৃতীয়টা তারপরেরটার ওপর পড়বে, তারপরেরটার ওপর পড়বে, এইভাবেই চলতে থাকবে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। অর্থাৎ এখানে যদি n সংখ্যক কার্ড থাকে তাহলে আমি যদি প্রথমটাকে ধাক্কা মারলাম, প্রথমটা পড়লো দ্বিতীয়টার ওপর, দ্বিতীয়টা পড়লো তৃতীয়টার ওপর, এইভাবে কোনো একটি সংখ্যা আমি নিলাম, মাঝখান থেকে যে কোনো একটা সংখ্যা নিলাম, সেটাকে যদি আমি মনে করি কে, তাহলে এই কার্ডগুলো পড়তে 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 যদি এই কে নম্বর কার্ডটার ওপর পড়ে, এই কে কার্ডটার ওপর যদি পড়ে তাহলে এই কে কার্ডটা তার পরের কার্ডটার উপর অবশ্যই পড়বে। অর্থাৎ k+1 কার্ডটা অবশ্যই পড়বে। এইটাকেই বলা হচ্ছে সাকসেসর। অর্থাৎ প্রথমে একটি কার্ড যদি পড়ে তাহলে তার পরেরটা পড়বে এবং তারপরেরটা যেমন পড়বে। আমি মাঝখান থেকে যে কোনো একটি কার্ড নিলাম, কেত কার্ড যদি নিই, কেত কার্ডটা যদি পড়ে তাহলে k+1 তম কার্ডটাও কিন্তু পড়বে, k+1 তম কার্ডটাও পড়বে, এবং k+1 তম কার্ডটা যদি পড়ে তাহলে তারপরেরটাও পড়বে, তারপরেরটাও পড়বে, এইভাবে চলতেই থাকবে। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। অর্থাৎ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলতে কি বোঝানো হয়, যদি কোনো স্বাভাবিক সংখ্যার সেট n হয় এবং n সমান যদি 1 2 3 4 5 6 7 8 আপ টু স্মল n হয়, তাহলে কি হবে, এই pnটাকে বলা হবে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা প্রপোজিশন। এই pnটা p1 এর জন্য সত্য হবে, এবং এটা যদি k এর জন্য সত্য ধরে নেওয়া হয় তাহলে k+1 এর জন্যও সত্য হবে। অর্থাৎ আমি এখানে কি বললাম, দুটো স্টেপ আছে, একটা বললাম বেসিক স্টেপ বা বেস স্টেপ। সেটা কি বলছি, সেটা হচ্ছে যে প্রথম যে কার্ডটাকে আমি হিট করলাম সেইটার জন্য সত্য হবে, প্রথম নাম্বারটার জন্য,
এবং মাঝখানের যে কোনো একটা নাম্বার সেটা যদি কে হয়, যদি কে এর জন্য সত্য হয় তাহলে ঠিক তার পরেরটা কে প্লাস ওয়ানের জন্যও সত্য হবে। অর্থাৎ পি কে এর জন্য যদি সত্য ধরে নেওয়া হয় এবং যদি দেখা যায় সেটা পি কে প্লাস ওয়ানের জন্য সত্য হয় তাহলে সেটা পি কে প্লাস টু এর জন্য সত্য হবে, পি কে প্লাস থ্রির জন্য সত্য হবে, পি কে প্লাস ফোর এর জন্য সত্য হবে। অর্থাৎ সকল পি এন এর জন্য এই বক্তব্যটি সত্য হবে। অর্থাৎ সকল এন এর জন্য পি এন সত্য হবে। এবার আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন একটা উদাহরণ দিই, প্রুভ দ্যাট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস n সংখ্যক ন্যাচারাল নাম্বারের জন্য এটা হবে n ইন্টু n প্লাস 1/2, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এগুলো সবই আমরা ন্যাচারাল নাম্বারের জন্য করছি। তাহলে আমরা প্রথমে ধরে নিই পি এন বা প্রপোজিশন এন। পি এন মানে হচ্ছে প্রপোজিশন এন মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু এন ইকুয়াল টু কি আছে n ইন্টু n প্লাস 1/2 ফর অল n বিলংস টু n। এবার আমাদের কি করতে হবে, 1 নম্বর স্টেপ হচ্ছে p1 বার করতে হবে। p1 মানে তাহলে কত হয় দেখি, p1 মানে প্রথম পদটা নিতে হবে। প্রথম পদটা হচ্ছে 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কত হবে n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস 1/2, তাহলে এটা হচ্ছে 2/2 ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইডেও হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 1। কাজে p1 এর জন্য এই বিবৃতিটি সত্য, এটা প্রমাণ করা গেল। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের ধরে নিতে হবে বিবৃতিটি পি কে এর জন্য সত্য। লেট পি কে ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু কে পর্যন্ত। তাহলে এন এর জায়গায় কে বসালে কি হবে, কে ইন্টু কে প্লাস 1/2। বিবৃতিটি যদি পি কে এর জন্য সত্য ধরে নিই তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিবৃতিটি পি কে প্লাস 1 এর জন্য সত্য। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পি কে প্লাস 1 সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এখানে কত দূর কে প্লাস 1 ইকুয়াল টু কত হবে, n এর জায়গায় কে প্লাস 1 বসাতে হবে। অর্থাৎ কে প্লাস 1, এই n এর জায়গায় তো যদি কে প্লাস 1 বসাই প্লাস 1 আছে বাই 2, তাহলে এটা কি দাঁড়ালো কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব, পি কে সমান এটা আমরা ধরে নিয়েছি, এটা সত্য বলে ধরে নিয়েছি। তাহলে পি কে প্লাস 1 সমান কি হবে, আমরা লিখি পি কে প্লাস 1 সমান কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এখানে আছে কে প্লাস 1। তাহলে এর আগের পদটা কি আছে, আগের পদটা নিশ্চয়ই কে থাকবে, কারণ আমি কে এর পরবর্তী পদটা এখানে নিয়েছি কে প্লাস 1 ইকুয়াল টু এই যে কে অবধি, এই যে এখানেও আছে কে অবধি, এই কে অবধি এর মানটা হচ্ছে এইটা, কে অবধি এর মানটা হচ্ছে কে ইন্টু কে প্লাস 1/2 প্লাস লাস্টে আছে কে প্লাস 1। তাহলে এটা সমাধান করি, এই পদটা এখানে কে প্লাস 1 আছে, এখানেও কে প্লাস 1 আছে, তাহলে কে প্লাস 1 কমন নিই, পড়ে থাকলো এখানে k/2 প্লাস এখানে 1 থাকলো। তাহলে k প্লাস 1
এখানে হচ্ছে কে প্লাস এখানে 2 ইন্টু 1 সমান 2/2। তাহলে এটা সাজিয়ে লিখলে এই জিনিসটাই চলে এলো কে প্লাস 1 কে প্লাস 2/2। এখানে আমরা সেটাই ধরে নিয়েছি। এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় আর এটা যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে আমরা প্রমাণ করতে পারলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারছি যে পি কে যদি সত্য হয় তাহলে পি কে প্লাস 1 সত্য হবে, এবং পি কে প্লাস 1 যদি সত্য হয় তাহলে সকল ন্যাচারাল নাম্বারের জন্য বিবৃতিটি সত্য হবে। অর্থাৎ আমাদের লিখতে হবে যদি n ইকুয়াল টু কে তে বিবৃতিটি সত্য হয় তাহলে কে প্লাস 1 এর বিবৃতিটি সত্য হবে, অর্থাৎ বাকি সকল ক্ষেত্রেই বিবৃতিটি সত্য হবে। অর্থাৎ আমরা গাণিতিক আরোহ নীতির সাহায্যে প্রমাণ করতে পারলাম Pn is true for all n belongs to n। অর্থাৎ এই যে Pn এই বিবৃতিটি সত্য, এটা আমরা প্রমাণ করতে পারলাম গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে। আমরা আরো একটি উদাহরণের সাহায্যে দেখি। এখানে কি বলেছে, প্রুভ দ্যাট 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus 1/4 into 5 plus ... 1/n into n plus 1 equal to n/n plus 1 for all natural number n by using principle of mathematical induction। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে Pn ইকুয়াল টু কত, 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 ... plus 1/n into n plus 1 equal to n/n plus 1। এরপর আমাদের দেখতে হবে প্রথম স্টেপ হচ্ছে P1 এর জন্য বিবৃতিটি সত্য। প্রথম স্টেপ কি, P1 সমান কত হবে, P1 সমান প্রথম পদটা নিতে হবে 1/1/2 ইকুয়াল টু কত হবে 1/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি পাবো, এখানে 1 নিয়েছি তাহলে এখানেও n এর জায়গায় 1 বসবে, তাহলে 1/1 plus 1 অর্থাৎ 1/2। অর্থাৎ এখানেও লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি 1/2, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 1/2, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারছি। এরপর আমাদের ধরে নিতে হবে পি কে এর জন্য বিবৃতিটি সত্য। ধরি পি কে ইকুয়াল টু 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus ... 1/... এখানে কে ধরেছি তাহলে n এর জায়গায় কে হবে কে ইন্টু কে প্লাস 1 ইকুয়াল টু এখানেও n এর জায়গায় কে হবে কে আপন কে প্লাস 1। এটা যদি আমরা 1 নম্বর নাম দিই, এটা সত্য, এটা ধরে নিতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি কে প্লাস 1 ইকুয়াল টু 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus ... 1/... কে এর জায়গায় কে প্লাস 1, এখানেও কে এর জায়গায় কে প্লাস 1 দেব, কে প্লাস 1 এখানে প্লাস 1 আছে তাহলে এটা হয়ে যাবে কে প্লাস 2 ইকুয়াল টু কে এর জায়গায় কে প্লাস 1 বসবে, নিচে কে এর জায়গায় কে প্লাস 1 প্লাস 1 অর্থাৎ কে প্লাস 1 বাই কে প্লাস 2। এবার আমরা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইডে পি কে প্লাস 1 সমান কত লিখব, 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 up to লাস্টে কি আছে, এটা 1/k plus 1 k plus 2
এটা হচ্ছে লাস্টের পদটা, কিন্তু তার আগের পদটাই হচ্ছে কে পদ, অর্থাৎ তার আগের পদটা হবে এইটা, প্লাস 1/k ইন্টু কে প্লাস 1 ইকুয়াল টু, এই যে এই পর্যন্ত এখানে পেয়েছি আমরা 1 নম্বর থেকে এই পর্যন্ত কি লিখতে পারি, k/k প্লাস 1 প্লাস 1/k প্লাস 1 k প্লাস 2। এটা সমাধান করলে কি পাবো, 1 বাই যে k প্লাস 1 কমন নিই, k প্লাস 1 পড়ে থাকলো কি, উপরে পড়ে থাকলো k প্লাস 1 বাই k প্লাস 2 ইকুয়াল টু 1/k প্লাস 1। এখানে থাকলো এটা লসাগু করি, লসাগু করলে ওপরে হয়ে যাবে k ইন্টু k প্লাস 2 প্লাস 1 বাই k প্লাস 1। এটা আমি এখানে ছোট করে দিই, 1/k প্লাস 1 ইন্টু এখানে থাকছে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 বাই k প্লাস 2 ইকুয়াল টু 1/k প্লাস 1, এটা হয়ে যাচ্ছে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, মানে k প্লাস 1 এর হোল স্কোয়ার বাই k প্লাস 2। এখানে আছে k প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে আছে k প্লাস 1, এই k প্লাস 1 এর হোল স্কোয়ার থেকে একটা k প্লাস 1 কেটে যাবে, ফাইনালি কি হবে k প্লাস 1 বাই k প্লাস 2। এই দেখো এখানেও আমরা সেটাই ধরে নিয়েছিলাম যে আমাদের এইটাই প্রমাণ করতে হতো, k প্লাস 1 বাই k প্লাস 2, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে অর্থাৎ গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে আমরা প্রমাণ করতে পারলাম এই যে pn, এই pnটা সকল n এর জন্য সত্য। অর্থাৎ গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে আমরা প্রমাণ করতে পারলাম যে এই যে pn, এই pnটা সকল n এর জন্যই সত্য। আমরা আরেকটা উদাহরণের সাহায্যে দেখি, প্রুভ দ্য ফলোইং ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার x টু দি পাওয়ার 2n মাইনাস y টু দি পাওয়ার 2n ইজ ডিভিজিবল বাই x প্লাস y। অর্থাৎ এখানে বলেছে x টু দি পাওয়ার 2n মাইনাস y টু দি পাওয়ার 2n এটা x প্লাস y দ্বারা বিভাজ্য, এটা প্রমাণ করতে হবে। এখানে pn সমান কত, pn সমান হচ্ছে x টু দি পাওয়ার 2n মাইনাস y টু দি পাওয়ার 2n। এবার আমাদের স্টেপ 1 এ কি আছে, p1 এর জন্য বিষয়টা সত্য সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ p1 ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস y টু দি পাওয়ার 2 ইন্টু 1, তাহলে কি হবে x টু দি পাওয়ার 2 মাইনাস y টু দি পাওয়ার 2। অর্থাৎ এটা আমরা বিশ্লেষণ করলে কি করতে পারি, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে হচ্ছে x প্লাস y x মাইনাস y। অর্থাৎ এইটা হচ্ছে ডিভিজিবল বাই x প্লাস y, সেটা আমরা দেখতেই পাচ্ছি, এটা আমরা x প্লাস y দিয়ে ভাগ করতেই পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা x প্লাস y দ্বারা বিভাজ্য। এটা আমরা লিখে দিই x প্লাস y দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই যে রাশিটা হচ্ছে x প্লাস y এর যে কোনো গুণিতক দিয়ে প্রকাশ করতে হবে। x প্লাস y এর গুণিতক এখানে কি আছে, x প্লাস y এর গুণিতক হচ্ছে x মাইনাস y। এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কি, p যে কোনো একটা সংখ্যার জন্য ধরে নিলাম p k এর জন্য এই বিবৃতিটি সত্য, pk ইকুয়াল টু x টু দি পাওয়ার 2k মাইনাস y টু দি পাওয়ার 2k, এটা হচ্ছে ডিভিজিবল বাই x প্লাস y, অর্থাৎ এটা হচ্ছে x প্লাস y দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটা সমান আমরা কত লিখতে পারি, এটা সমান x প্লাস y এর যে কোনো একটা গুণিতক,
এক্স প্লাস ওয়াই এর যে কোনো একটা গুণিতক ধরে নিলাম এম, যে কোনো একটা গুণিতক, যেহেতু এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে? পি কে প্লাস ওয়াই এর জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ পি কে প্লাস ওয়ান সমান কি হবে? এক্স টু দি পাওয়ার টু কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু কে প্লাস ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার টু। এক্স টু দি পাওয়ার টু কে প্লাস টু এখানে দেওয়া আছে, তাই এটা ভেঙে নিলাম। এক্স টু দি পাওয়ার টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার টু, এখানে সেটাই দেওয়া আছে। এবার এইটার থেকে আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার টু কে ইকুয়াল টু এই ওয়াই টু দি পাওয়ার টু কেটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার টু কে প্লাস এম এক্স প্লাস ওয়াই। এইটার থেকে, এই দুটো রাশির থেকে আমরা এইটা বার করে নিলাম। এরপর এক্স টু দি পাওয়ার টু কে এর মানটা বসাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু কে প্লাস এম ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার টু কে এর মান, এটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার টু। তাহলে ওয়াই টু দি পাওয়ার টু কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এই রাশিটা এবং এই রাশিটার থেকে ওয়াই টু দি পাওয়ার টু কে কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এম ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার টু কে, এটাকে ভাঙি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এম ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এবার এই দুটো রাশি থেকে এক্স প্লাস ওয়াই কমন যাবে, ওয়াই টু দি পাওয়ার টু কে এক্স মাইনাস ওয়াই প্লাস এম এক্স টু দি পাওয়ার টু। তাহলে আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি এটা এক্স প্লাস ওয়াই এর যে কোনো একটা গুণিতক, এটাকে আমরা ধরে নিলাম এন, অর্থাৎ এই পুরোটাকে যদি আমরা এন ধরে নিই তাহলে আমরা এটা লিখতে পারি এন ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এর যে কোনো একটা গুণিতক। অর্থাৎ আমরা বলতে পারি গাণিতিক আরোহণ নীতির সাহায্যে প্রমাণ করতে পারলাম যে এই রাশিটা এন এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। এটা আমরা প্রমাণ। তাহলে বন্ধুরা, আজকে আমরা বীজগণিতের একটি নতুন চ্যাপ্টার গাণিতিক আরোহণ নীতি নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা মূলত থিওরির দিকটাই আলোচনা করলাম এবং কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। পরের দিন থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করতে থাকবো। তাহলে বন্ধুরা, তোমাদের একটা কথা আরেকবার মনে করে দিই, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমি আজকের পর্ব এখানেই শেষ করছি।